তো আজকে আমরা মেনলি যেটা পড়বো গস ল টু ফাইন্ড আউট। সো গস ল মেনলি ইউজ করি আমরা to find an electric field at a point due to a point charge, or due to point, not point charge, due to charge distribution. Okay, any kind of charge will use Gauss law so that we can easily calculate the field at a point, okay, due to this charge distribution. So Gauss law পড়ার আগে কয়েকটা জিনিস আমাদের আমরা একটু জেনে নিই, that is electric lines of force. So basically আমরা যখন ইলেকট্রিক ফিল্ড পড়েছিলাম, সো বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ডটাকে কি বলেছিলাম, হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড? সো ইলেকট্রিক ফিল্ড is the region up to which we can experience the existence of a charge. That means this existence কি করে বুঝতে পারবো? Another কোনো চার্জ পার্টিকেলটাকে ওই যে রিজিয়নে যদি নিয়ে আসি, if it experience some force, we can say that the electric field exists due to that charge. Okay, এবার আমরা এটাকে আরেকটু যদি মানে ইজিলি ভাবতে চাই, তাহলে আমরা কিভাবে ভাববো এটাকে? as if we can consider there is some invisible lines is surrounded within this region, and these invisible lines are actually produced by any charge. So from any chart, we can assume invisible lines are actually either emerging from this chart or it is transmitting to the chart. For example, এই যে স্পাইডার নেট যেরকম দেখতে হয়, তো স্পাইডারটা কোথায় থাকে? মিডিলে থাকে। অ্যাজ এ স্পাইডার থেকে যেমন করে নেটের মতো করে সমস্ত কিছু বের হয়, অ্যান্ড স্পাইডারটা যে নেটটা তৈরি করে, দ্যাট ইজ ইটস ফিল্ড, স্পাইডারের ফিল্ড। একই রকমভাবে আমরা ভাবতে পারি কোনো একটা চার্জ একই রকম কিছু ইনভিজিবল লাইন যেন ড্র করেছে, যেগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি না, বাট দেয়ার মাস্ট বি সাম লাইন্স দেয়ার. So these lines we can say these are the constituent of the field. So these invisible or imaginary lines is the constituent of this field. So আমরা বেসিক্যালি কোনো একটা জিনিস যখন তৈরি হয়, মিডিয়াম ধরো তৈরি হয়, তখন আমরা উইদাউট এনিথিং কোনো একটা মিডিয়াম আমরা যেমন আমাদের যেমন ভাবতে খুব অসুবিধা হয়। তো এই কারণে আমরা বেসিক্যালি এরকম ধরে নিয়েছি there is some invisible lines are there. So this invisible line actually produces this field. Okay, so এই field lines গুলোর কিছু properties রয়েছে. For example, it start from positive charge, or you can say it produces from positive charges independently and it ends at negative charge independently. That does not mean এখানে end হতে গেলে কোথাও আমাকে পজিটিভ চার্জ এক্সিস্ট করতে হবে, it does not mean. তো নেগেটিভ চার্জ যখনই দেখতে পাবো আমরা ধরে নেব এই লাইন্স গুলো নেগেটিভ চার্জ দিয়ে এন্ড হচ্ছে। কোথাও যখন পজিটিভ চার্জ থাকবে আমরা ধরে নেব এই পজিটিভ চার্জ কিছু ইনভিজিবল লাইন্স তৈরি করেছে। তো প্রত্যেকটা চার্জের জন্যই আমরা কি ধরবো? কিছু ইনভিজিবল লাইন্স আর দেয়ার দ্যাট প্রডিউসেস ফিল্ড। বাট এই যে ফিল্ডগুলো ডিরেকশন, আমরা তো ফিল্ডের ডিরেকশন সবসময় বের করার চেষ্টা করি। তাহলে বেসিক্যালি আমরা ফিল্ডের ডিরেকশন কনভেনশনালি কিরকম ধরে নিয়েছিলাম? আমরা ধরে নিয়েছিলাম ইট ইজ টুয়ার্ডস দ্য নেগেটিভ চার্জ। এই কারণে আমরা ধরে নিয়েছি এই ইনভিজিবল লাইনগুলো নেগেটিভ চার্জের জন্য কি হবে? টুয়ার্ডস দ্য নেগেটিভ চার্জ। On the other hand, পজিটিভ চার্জের জন্য আমরা ধরে নিয়েছি কি ফিল্ডগুলো কি অ্যাওয়ে ফ্রম দ্য পজিটিভ চার্জ, দ্য ডিরেকশন অফ ফিল্ড অ্যাওয়ে ফ্রম দ্য পজিটিভ চার্জ। সো উই হ্যাভ অ্যাজিউম দ্যাট এই যে ইনভিজিবল লাইন যেগুলো কনসিডার আমরা করেছিলাম অ্যাজ এ পজিটিভ চার্জের জন্য, ইট ইজ কামিং আউট অফ দ্য চার্জ, এইভাবে কামিং আউট। তো এগুলো জাস্ট আমাদের একটা ইমাজিনেশন, এগুলো রিয়েলিটিতে এক্সিস্ট করে কি করে না তার কোনো এখনো অবধি কোনো এক্সপেরিমেন্টাল প্রুফ পাওয়া যায়নি। তো এইভাবে ধরে নিতে পারলে আমাদের বেসিক্যালি এটা বুঝতে খুব সুবিধা হয়, এই কারণে আমরা এইভাবে অ্যাজিউম করে নিয়েছি। ওকে, তাহলে ফিল্ড লাইন্স কি? অ্যান ইলেকট্রিক লাইন ইজ অ্যান ইমাজিনারি লাইন অর কার্ভ drawn through a region of space so that its tangent at any point is the direction of electric field vector at that point, and the relative closeness of the field lines at some place gives an idea about the intensity of the electric field at that point. That means এখানে দেখো এই লাইন্স গুলো খুব ক্লোজড, তাই তো, closely situated. So we can say the field here is very very strong here compared to field at this point. তাহলে এই দুটো পয়েন্টে যদি আমি ফিল্ড কম্পেয়ার করি, লাইন্স গুলো কম্পেয়ার করি, they are very close to each other. So we can say here field is very strong. On the other hand, there is a separation between these two lines. So we can say their field is very weak.
there are some properties of these electric lines of force. So what are the properties? So I have written down some properties. So there are other properties also. আমি ওর উপরে যাইনি, যে কোনো স্ট্যান্ডার্ড বইতে এগুলো পেয়ে যাবে। So basically আমরা কি বলেছিলাম, the tangent to a line at any point gives the direction of field at that point. তার মানে তুমি এখানে যদি ফিল্ডের ডিরেকশন, what is the direction of field, এখানে যে ট্যানজেন্টটা ড্র করব that will be the direction of field। এই পয়েন্টে যদি কনসিডার করি তাহলে এই পয়েন্টের উপর কি করব, এদের along this direction of a field, একই রকম ভাবে এই পয়েন্টে যদি একটা ট্যানজেন্ট ড্র করি, so it will be the direction of field, this will be the direction of field। So electric field lines always begin at positive charge and end at negative charge, and do not start or stop in mid space. Okay, the number of lines leave a positive charge or entering a negative charge is proportional to the magnitude of charge. So more the charge or more intense the charge, more will be the electric lines of force. Two lines never cross each other. In a uniform field, the field lines are straight, parallel, uniformly placed. তাহলে uniformly placed, ইউনিফর্ম ফিল্ড লাইন্সের জন্য কি হবে, ইউনিফর্মলি প্লেস। তো বেসিক্যালি যেখানে ইলেকট্রিক ফিল্ডে ইউনিফর্ম বলবো, তাহলে ফিল্ড লাইন্স গুলো অ্যাজ ইফ দে আর প্যারালাল অ্যান্ড ইকুই স্পেসড। দিস ফিল্ড লাইন অ্যাজ ইফ প্যারালাল অ্যান্ড ইকুই স্পেসড, দ্যাট মিনস প্রত্যেকটার মধ্যে সেপারেশন ইকুয়াল। সো এইটা হলে আমি বলতে পারি ফিল্ড লাইন্স আর field are uniform, field is uniform or সো এই হোপফুলি এই জিনিসটা ক্লিয়ার বেসিক্যালি। আচ্ছা, এখানে যে ফিগারগুলো থেকে, সো পজিটিভ চার্জ থেকে বেরোবে, নেগেটিভ চার্জে এন্ড হবে, বাট ইট ইজ নট নেসেসারি দ্যাট এই পজিটিভ চার্জ থেকে এটা স্টার্ট করার জন্য নেগেটিভ চার্জের প্রেজেন্স থাকতেই হবে। ইট ক্যান ইন্ডিপেন্ডেন্টলি প্রডিউস অ্যান্ড ইট ক্যান ইন্ডিপেন্ডেন্টলি টার্মিনেট দ্য ফিল্ড লাইন। দুটো ফিল্ড লাইন্স কখনো কি করবে না, ইন্টারাক্ট করবে না অর ক্রস করবে না। এখানে দেখো অলওয়েজ যেটা দুটো ফিল্ড লাইন্স পাশাপাশি আসে, দে উইল রিপেল ইচ আদার উইথ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। নেগেটিভের জন্য তাই, দেখো এখানে দেখো রিপিল ইচ আদার। তো বেসিক্যালি এখানে যদি নেগেটিভ চার্জ থাকে, এই ফিল্ড লাইন্স গুলো কি করবে, এখানে টার্মিনেট হবে। তাহলে এইখানে দেখো দেয়ার উইল নো ফিল্ড অ্যাট দিস পয়েন্ট, সো দিস পয়েন্ট উইল বি কল্ড নিউট্রাল পয়েন্ট। Here it will be a neutral point. This maybe you can say a neutral point here. Okay, so this point will be called neutral point. ইলেকট্রিক শিল্ড বেসিক্যালি আমাদের অনেক ইনস্ট্রুমেন্ট থাকে যেগুলো অনেক কি বলতে পারি সেন্সিটিভ ইন ইলেকট্রিক ফিল্ড। ফর এক্সাম্পল আমরা অনেক ল্যাবে এমন এমন ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করি, আর বাড়িতেও এমন ইনস্ট্রুমেন্ট আছে, ফর এক্সাম্পল এসি, ফর এক্সাম্পল রেফ্রিজারেটর, এইগুলো হাই ভোল্টেজে কাজ করে না, আর হাই ভোল্টেজ মিনস হাই ইলেকট্রিক ফিল্ডে এগুলো অনেক সময় খারাপ হয়ে যেতে পারে। ফর এক্সাম্পল যদি লাইটেনিং হয়, হেভি লাইটেনিং যদি বাড়ির কাছাকাছি হয়, তাহলে দেখা যায় আমাদের অনেক ইলেকট্রনিক্স গুডস, ফর এক্সাম্পল টিভি, ফর এক্সাম্পল মোবাইল, ফ্রিজ, এসি, এই ধরনের ইলেকট্রিক্স গুডস গুলো খারাপ হয়ে যায়। কেন খারাপ হয়ে যায়, কারণ স্ট্রং ইলেকট্রিক ফিল্ড যখন দেবে, তখন এই মেটেরিয়ালের মধ্যে যখন স্ট্রং ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, মেটেরিয়ালের প্রপার্টিসটাকে ও নষ্ট করতে পারে। তাহলে এই জিনিসগুলোকে যদি আমাকে বাঁচাতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, ইলেকট্রিক শিল্ডিং বলে একটা জিনিস আছে। দ্যাট মিনস একটা অ্যাজের জন্য একটা কেস তৈরি করব, যে কেজের মধ্যে দিয়ে আমার কোনো ইলেকট্রিক ফিল্ড এন্ট্রি নিতে পারবে না। আমরা এমন একটা কেস তৈরি করব আর এমন একটা ইনস্ট্রুমেন্ট তৈরি করব, যে ইনস্ট্রুমেন্টের ইনসাইডে কোনো ইলেকট্রিক ফিল্ড এন্ট্রি নিতে পারবে না। সেটা কি করে পসিবল? এবার দেখো এখান থেকে একটা পজিটিভ চার্জ যদি আমি রাখি, এখানে একটা মেটাল যদি থাকে এরকম, তাহলে মেটালকে কি করবে, ইন্ডিউস করবে এখানে নেগেটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জ। এবার দেখো এই এখানে পজিটিভ চার্জ আছে, এই ফিল্ডটা কোথায়, এর ফিল্ড লাইন্স গুলো এন্ড হবে, নেগেটিভে গিয়ে এন্ড হবে, এই নেগেটিভে গিয়ে এন্ড হবে। এবার এখানে দেখো পজিটিভ চার্জ ইনডিউসড হয়েছে, এই পজিটিভ চার্জের থেকে এগেইন কি হবে, ফিল্ড লাইন্স এরকম পারপেন্ডিকুলারলি বের হবে, বেরিয়েছে। এবার আমি যদি এই পার্টটাকে জিরো করে দিতে পারি, তাহলে আমার প্রবলেম সলভ। তাহলে কি হবে, এই পার্টে কোনো ফিল্ড নেই, তার মানে এই ফিল্ডগুলো অ্যাজ ইফ এইখানে এসে টার্মিনেট করে গেছে। এর এই সাইডে যদি আমার কোনো ইনস্ট্রুমেন্ট থাকে, এই পার্টে যদি কোনো ইনস্ট্রুমেন্ট রাখি, তাহলে কি হবে, ইনস্ট্রুমেন্টগুলো কোনো ফিল্ড পাবে না। অফকোর্স ইনস্ট্রুমেন্টগুলো ইলেকট্রিক ফিল্ডের জন্য কোনোভাবেই ড্যামেজ হবে না। কি করে অ্যাচিভ করতে পারি, এটাকে আমি আর্থেন করে দিলাম। তো আর্থেন করলে কি হবে, এই যে এখানকার যে পজিটিভ চার্জ, ইট উইল বি নিউট্রালাইজ, যেটা ইলেকট্রোস্ট্যাটিকের ফার্স্ট ক্লাসে বলেছিলাম,
তাহলে নেগেটিভ চার্জ থ্রু R10 এখানে কি করবে, এই চার্জটাকে নেগেটিভ নিউট্রালাইজ করে দেবে। যে দ্য মোমেন্ট ইট গেট নিউট্রালাইজ, এই পয়েন্টে কোনো ইলেকট্রিক ফিল্ড লাইন, তাহলে এখানে যদি ইলেকট্রিক ফিল্ড লাইন্স না থাকে তাহলে কি হবে, এই পার্টে তুমি যদি কোনো ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট রাখো ইট উইল বি সেফ। তাহলে বেসিক্যালি এটাকে যদি 3D স্ট্রাকচারে আমি দেখি, তাহলে বেসিক্যালি আমি দেখতে পারি এরকম যদি একটা স্ফিয়ারিক্যাল, এবার দেখো এই পয়েন্টে যদি আমার এমন একটা চার্জ ইয়ে করি, এটাকে যদি R10 করে দিই, তাহলে যে কোনো জায়গা থেকে ফিল্ড আসুক, এখানে কি হবে, এই পার্টে এসে ফিল্ডটা বেসিক্যালি টার্মিনেট হয়ে যাবে, যে কোনো ফিল্ড এই পার্টে এসে টার্মিনেট হয়ে যাবে, ইনসাইডে আর আসতে পারবে না। এটা একটা কেজ, এগুলো হচ্ছে ওয়্যার, এগুলো ইলেকট্রিক্যাল ওয়্যার। তাহলে ইনসাইডে এর ভেতরে যে জিনিসগুলো থাকবে, কি থাকবে, এই কেজের মধ্যে যে জিনিসগুলো থাকবে ওগুলো সেফ থাকবে। তাহলে এখানে যদি কোনো একটা ইনস্ট্রুমেন্ট আমি রেখে দিই, এখানে যে বডিটা রাখবো, দ্যাট উইল বি সেফ বিকজ no electric field can enter into this region, because here the inside part, at the inside there will be no charge, only charge will be at outside part. যদি এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আমি অ্যাপ্লাই করি তাহলে only charge will be at outside part, inside part there the net charge inside will be zero, as there is no charge inside there will be no field inside. So this instrument or this body will not be affected by the field outside field, by this field. So this will not going to affect the body inside this cage. So this is called electric shielding. So electric shielding আমরা ইউজ করি মেইনলি দামি দামি ইনস্ট্রুমেন্ট গুলোকে ইলেকট্রিক ফিল্ড থেকে কি করব, সেফগার্ড করার জন্য। সো হোপফুলি ফিল্ড সম্বন্ধে একটু ধারণা তৈরি হলো। উই ক্যান অলসো কন্ট্রোল দিস ফিল্ড লাইন। ওকে, কিভাবে কন্ট্রোল করতে পারি, কারণ মানে আমি যদি এইভাবে এমন একটা সিস্টেম তৈরি করতে পারি যেখানে নেগেটিভ চার্জ একটা পার্টে জিরো হয়ে গেছে, তাহলে এই পার্ট থেকে কোনো ইলেকট্রিক ফিল্ড লাইন বের হবে না। সো উই ক্যান সে we can safeguard this field or we can control the field or field line. আচ্ছা, যেটা পড়বো গস ল। সো গস ল পড়ার আগে যে জিনিসটা আমাদের জানতে হবে, কয়েকটা জিনিস আমরা একটু জেনে নেব, দ্যাট ইজ এরিয়া ভেক্টর। সো ইন জেনারেলি তোমরা ছোটবেলায় পড়েছিলে এরিয়া ইজ এ স্কেলার কোয়ান্টিটি উইথ ইন্টিগ্রেট। সো বেসিক্যালি ইন ভেক্টর যখন পড়িয়েছিলাম তখন আমরা পড়িয়েছিলাম এরিয়া ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস এরিয়া ভেক্টর? The area vector A we can write A cross or magnitude of A or area vector is equals to AB sin theta, তাই তো? A cross B এর ভ্যালু কত হয়? A cross B পড়েছিলে? AB sin theta n cap, কারেক্ট? এর ম্যাগনিটিউড নিলে কি হবে? A cross B করলে কি হবে? ম্যাগনিটিউড পাবে, that is equal to AB, where theta is the angle between these two arms. These two arms. So this is a one arm, this is another arm of this area vector. Okay. So what will be the direction of this area vector? It will be perpendicular to the plane containing A and B, as you know from the cross product of vector. But in which direction? This one or this one? Okay. It will be along this direction. তুমি B cross A করতে পারতে, তাই না? B cross A করতে পারতে এরিয়া ভেক্টর ক্যালকুলেট করতে। তাহলে B cross যদি A করো তাহলে along this direction হতে পারে, correct? So what will be the direction of this area vector? For open surface you can take either this direction, that means perpendicular to the plane. So the direction of this area vector will be perpendicular to the plane. This could be either side, either this side or this side. There will be no issue with that. So area, so 2D surface is an open surface. Open surface means দেখো এই সারফেসটা কোনোভাবেই ক্লোজ নয়, দ্যাট মিন্স এইটা এই পার্টটাকেও তুমি সারফেস এরিয়া কনসিডার করতে পারো, আর ব্যাক সাইডে যেটা আছে ওটাকেও তুমি সারফেস কনসিডার করতে পারো। তাহলে এই সারফেসটাকে যদি কনসিডার করো তাহলে তুমি আপওয়ার্ড ডিরেকশনে এর ডাইরেকশন কনসিডার করতে পারো। তুমি ব্যাকওয়ার্ড সারফেসটাকে যদি এর সারফেস ভাবো তাহলে তুমি ডাউনওয়ার্ড ডিরেকশনে এর কি করতে পারো, এই ডাইরেকশনটাকে কনসিডার করতে পারো। সো 2D সারফেস ইজ কল্ড ওপেন সারফেস।
Okay, so in case of 2D surface, you can consider the direction in any direction, either perpendicular along this direction, or you can consider the area in this direction, in this way also. So in case of open surface, you can take the direction perpendicular to the plane in either direction, depending on the situation. ওকে, তোমার এখানে যেরকম যেরকম সিচুয়েশন থাকবে অ্যাকর্ডিংলি তুমি এটাকে নিতেই পারো, এটা নিয়ে কোনো ইস্যু নেই। বিয়াসের কি হলো, কোনো অসুবিধা? কোনো অসুবিধা, শুনতে পাচ্ছ? বেসিক্যালি কি মানে ক্লাসে জয়েন করে কি ঘুমাও না কি বলো তো? স্যার অ্যাড্রেস বিয়াসের দাদুর শরীর খারাপ হয়েছে ওখানে। ওকে, সো অনুস্মিতারও বোধহয় কি কোনো শরীর খারাপ নাকি? তো শুনতে পাচ্ছ না কিছু, কিছু ইস্যু? সো যাই হোক, 3D সারফেস। সো 3D সারফেস দেখো, এই 3D সারফেসের উই ক্যান কনসিডার দিস সারফেস ইজ দ্য সারফেস। সো দিস ইজ a closed surface. So 3D surface is a closed surface. So we will take the surface, you can say this one. This one we will consider as a surface. This one we can consider as a surface. So this one we can consider surface. This one we will consider surface. Downward one surface, but not the inside one. We will not take the inside one is a surface. So in case of 3D surface, the direction will be always outward direction. So direction of the surface will always be outward direction. Okay. So in case of, for example, a sphere, in case of a sphere, for example, this sphere. So sphere to complete. So what will be the direction of the sphere if we consider the surface here? So let us consider surface here. What will be the direction of the surface? It will be outward normal. If we consider a surface here, what will be the direction of the surface? Outward. If we consider a surface here, it will be always outward. Okay. So at any point, the normal or direction of the surface of a closed surface will be outward direction. Okay. So এইটুকুনি জিনিস সারফেস সম্বন্ধে তোমাদের ধারণা থাকা দরকার। ওকে, ইলেকট্রিক ফ্লাক্স। তো বেসিক্যালি একটু আগে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স পড়েছিলাম। সো বেসিক্যালি আমরা বলেছিলাম মোর স্ট্রং দ্য ইলেকট্রিক ফিল্ড, মোর ক্লোজলি উইল বি দ্য ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। ওকে, এবার কোনো একটা যদি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে তুমি যদি কোনো একটা এরিয়াকে রেখে দাও, তাহলে তুমি এই এরিয়ার মধ্যে দিয়ে কতটা ফিল্ড রয়েছে সেগুলো কি করে ক্যালকুলেট করতে পারবে? তুমি ইজিলি ক্যালকুলেট করতে পারবে কতগুলো নাম্বার অফ লাইন্স অফ ফোর্স এর মধ্যে দিয়ে পাস করছে, এটাকে কাউন্ট করে নাও, তাই তো? তাহলে আমি যদি নাম্বার অফ ফোর্স লাইন্স অফ ফোর্স গুলো ক্যালকুলেট করতে পারি আর কাউন্ট করতে পারি, দেন উই ক্যান সে ও দিস মাস উইল বি দ্য, অর ফ্রম দ্যাট উই ক্যান অলসো মানে ফাইন্ড সাম এস্টিমেট অফ দ্য ফিল্ড। সো মোর উইল বি দ্য ফিল্ড লাইন, more will be the field. In that way we can roughly estimate the field strength about the surface, okay, or at any point. Okay, now what will be the field lines count through a surface? So the field line count through a surface is equals to the electric flux. That quantity will be called electric flux. So electric field flux is nothing but the number of field lines that perpendicularly cross any surface.
So that is the number of lines or field lines that perpendicularly cross any surface area will be called elliptic. Okay, for example এরকম একটা এরিয়া রয়েছে, তাহলে এর পারপেন্ডিকুলারলি যত ফিল্ড যত লাইন এখানে পাস করবে তত হবে আমার কি ফ্লাক্স। সো ফ্লাক্সটাকে ফাই ই দিয়ে লিখতে পারি। সো এখানে 1 2 3 4 উই ক্যান রাইট 4। ফর এক্সাম্পল আরো আছে এরকম একটা ইলেকট্রিক, তাহলে এখানে যদি আমার এরিয়াটাকে আরো বাড়িয়ে দিই, বড় এরিয়া নিই, তাহলে কি দেখতে পেলাম, নাম্বার অফ ফিল্ড লাইন্স 1 2 3 4 5। তো এখানে ফাই হয়ে গেল হোপফুলি 5, অথবা এর মতো যদি ক্লোজলি নিতাম তাহলে আর একটু বেড়ে যেত। অন দ্য আদার হ্যান্ড যদি আমার খুব ক্লোজলি আমার স্ট্রং ইলেকট্রিক ফিল্ড হয়, দ্যাট মিনস স্ট্রং ইলেকট্রিক ফিল্ড মিনস ক্লোজ লাইন্স অফ ফোর্স, তাহলে সেম এরিয়ার জন্য কি পাবো, দেখো এর মতো যদি ইকুয়াল এরিয়া নিই, তাহলে কি 1 2 3 4 5 6 7, তাহলে E5 is equals to 7 প্লাস। ওকে, তাহলে বেসিক্যালি এগেইন এখানে দেখো যদি আমার এরিয়াটা পারপেন্ডিকুলার না হয়, এখানে সবগুলো এরিয়া ছিল পারপেন্ডিকুলার, বাট ইন দিস কেস দ্য এরিয়া ইজ নট পারপেন্ডিকুলার, তাহলে কতটা নর্মালি এটার মধ্যে দিয়ে পাস করবে, তাহলে আমরা কি করব, এর একটা পারপেন্ডিকুলার ইকুইভ্যালেন্ট আমরা এরিয়া বের করে নেব, তাই তো এর প্রজেকশনটাকে এখান থেকে বের করে নেব, এই এরিয়া নর্মাল প্রজেকশন এখান থেকে ক্যালকুলেট করে নেব, এই এরিয়া এরকম একটা নর্মাল প্রজেকশন ক্যালকুলেট করে নেব, অ্যান্ড এর এই নর্মাল এরিয়ার মধ্যে দিয়ে কতটা ফিল্ড পাস করছে সেটা ক্যালকুলেট করে নিতে পারি। দ্যাট ইজ ওয়ান মেথড। অ্যানাদার মেথড হতে পারে কি, আমার ইলেকট্রিক ফিল্ডটা অ্যালং দিস ডাইরেকশনে আছে, তাহলে আমি এর পারপেন্ডিকুলার ডাইরেকশন ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা ক্যালকুলেট করে নিতে পারি, তাই না, এই এরিয়ার পারপেন্ডিকুলার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ক্যালকুলেট করে নিতে পারি, অ্যান্ড উই ক্যান ফাইন্ড দ্য ফিল্ড লাইন্স। তাহলে এইখান থেকে এর কম্পোনেন্টগুলোকে আমি অ্যালং দিস ডাইরেকশনে বের করব, তাই তো এইভাবে আমি ধরে নেব, অ্যান্ড দেন উই ক্যান ফাইন্ড দ্য ফিল্ড লাইন্স। তাহলে দুটো ওয়ে আছে, আইদার তুমি এরিয়াটাকে তুমি পারপেন্ডিকুলার নাও ইলেকট্রিক ফিল্ডের, অর তোমার এরিয়ার পারপেন্ডিকুলারে তুমি ফিল্ড ক্যালকুলেট করো। তাহলে এখান থেকে এইটুকুনি তো ক্লিয়ার হলো, your flux is proportional to intensity of the field, your flux is proportional to the area vector, at the same time your flux is equals to AE cos theta. That means you can write is proportional to cos theta. What is theta? Theta is the angle between the electric field and the area vector. So what is the direction of area vector? So this is the direction, always কি বলেছিলাম এরিয়ার সাথে পারপেন্ডিকুলার, so you can say this is the direction of area vector. So this is the direction of area vector, right? So এখানে ড্র করে দিলাম, so this is the direction of area vector। এই যে এরিয়া ভেক্টরটা এই ফিল্ডের সাথে যে অ্যাঙ্গেল করবে, that angle is theta। So we can write the flux through any area equals to AE cos theta, or we can write E is equals to E dot A, or you can write delta phi through any, if your area is small, if the area is small you can write field into what, delta. Otherwise you can also write field for electric flux through any area, এরকম একটা যদি এরিয়া নেই এর মধ্যে ফিল্ড যদি আমাকে ক্যালকুলেট করতে হয়, ফ্লাক্সের ভ্যালুটা ক্যালকুলেট করতে হয়, অর এরকম যদি না হয়, এরকম যদি হয়, তাহলে ধরো এখান থেকে একটা এরিয়া ভেক্টর নিয়েছো, তাহলে এরিয়া ভেক্টরের ডিরেকশন কি, ডি এ ডি অর ডিএস, তুমি যে হয় নিতে পারো যা ইচ্ছা, ডি এ অর ডিএস, whatever you want to. So this is the area vector, this is the direction of field, so this makes an angle theta। তাহলে এর along this direction এ নেব, তাহলে along this direction এ ফিল্ড ক্যালকুলেট করলে কি হবে, cos theta নেব, আর এর along this direction তোমার এরিয়া ভেক্টর নিতে পারো, তাহলে along this direction, so we can write, so DE is equals to E dot DA,
এর মধ্যে দিয়ে ফ্লাক্স কত হবে? অফকোর্স ডি ফাই, কারেক্ট। এর মধ্যে দিয়ে ফ্লাক্স কত হবে? ডি ফাই ইজ ইকুয়ালস টু ই ডট ডিএ। তাহলে টোটাল ফাই ডিউ টু হোল এরিয়া ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডি ফাই, that is equals to integration of E dot. So this is called dot. একটা ছোট্ট এক্সাম্পল দেওয়া যাক এটা। তো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন বলে দিয়েছে অ্যালং এক্স অ্যাক্সিস ই নট আই ক্যাপ। আই ক্যাপ মিন্স অ্যালং এক্স অ্যাক্সিস। তাহলে এইভাবে ধরতে পারো। তাহলে ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা এইভাবে ধরতে পারি। তাহলে আমাকে ফ্লাক্স থ্রু ইচ সারফেস, অলসো ফাইন্ড দ্য ফ্লাক্স থ্রু দ্য হোল কিউব। তাহলে প্রত্যেকটা এই যে ফ্লাক্সটা, এই যে এই সারফেসের মধ্যে দিয়ে ফ্লাক্স কত, এই সারফেসের মধ্যে দিয়ে ফ্লাক্স কত, উপরের সারফেসের মধ্যে দিয়ে ফ্লাক্স কত, ফ্রন্টের সারফেসের মধ্যে দিয়ে ফ্লাক্স কত, বটমের সারফেসের ফ্লাক্স অ্যান্ড ব্যাক সারফেসের মধ্যে দিয়ে ফ্লাক্স কত, ভ্যালুটা ক্যালকুলেট করতে বলেছে। অ্যাট দ্য সেম টাইম টোটাল ফ্লাক্স ক্যালকুলেট করতে বলেছে। দেখো একটু ট্রাই করো, দেখো 1 মিনিট টাইম দিলাম, ট্রাই করো। ভাবো, ট্রাই করার আগে ভাবা দরকার। ওকে, তাহলে এখান থেকে এটাকে ধরে নিচ্ছি আমার ফাই 1, ফাই 2টাকে কোনটাকে ধরা যেতে পারে বলো তো? ফাই 1 এটাকে যদি ধরি, এইটা এখান থেকে তলারটাকে ধরি ফাই 2, এই নিচেরটাকে ফাই 2 ধরে নিচ্ছি। তুমি যা খুশি ধরতে পারো, তোমার মতো করে তুমি ধরো না। তলারটাকে ধরছি ফাই 2, এই যে ফ্রন্টে যেটা আছে এটাকে ধরে নিচ্ছি সরি, এই যে ফ্রন্টে যেটা আছে এইটা এই ফ্রন্টটাকে ধরে নিচ্ছি ফাই 3, এই পার্টটা যেটা আছে এটাকে ধরে নিচ্ছি ফাই 4। আচ্ছা, ওপরের পার্টটাকে ধরে নিচ্ছি ফাই 5, আর ব্যাক সাইডে যেটা আছে এই যে ব্যাকের যে এরিয়াটা আছে সেটাকে ধরে নিচ্ছি ফাই 6। আচ্ছা, তাহলে ফাই 1 যদি ক্যালকুলেট করি, ফাই 1 এর জন্য এর ডিরেকশন অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস, এর জন্য এরিয়ার ডিরেকশন কোন দিকে? অ্যালং দিস ডাইরেকশন, কারেক্ট। তাহলে উই ক্যান রাইট ফাই 1 ইকুয়ালস টু ই ডট এ, এর টোটাল এরিয়া ধরে নিচ্ছি, ক্রস সেকশনাল এরিয়া ধরে নিচ্ছি পুরোটার এ, কিউব বলেছে, কিউব অফ এরিয়া এ ধরে নিচ্ছি, প্রত্যেকটা সাইডের এরিয়া এ। তাহলে ই এর ডিরেকশন কি? ই আই ক্যাপ। আচ্ছা, এর ডিরেকশন কি হবে? কেউ বলবে এর ডিরেকশনটা কি হবে ইন দিস কেস? মাইনাস আই ক্যাপ তো, অ্যালং দিস ডিরেকশন তো। এরিয়ার ডিরেকশন কোন দিকে? এই এরিয়াটা কোন দিকে ডিরেকশন? নেগেটিভ এক্স অ্যাক্সিসে। তাহলে মাইনাস আই ক্যাপ হবে, এ ইন্টু মাইনাস আই ক্যাপ। তাহলে এখান থেকে কি লিখবো? আই ডট আই কত হয়? 1 হয়। তাহলে ইকুয়ালস টু এ, দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস। তাহলে এখান থেকে সামনেই লিখি মাইনাস। আচ্ছা, ফাই 2 এর ভ্যালুটা কত হবে? ই ডট এ ই ইজ ইকুয়ালস টু ই নট
ই নট আই ডট, আচ্ছা এটাকে ফাই টু ধরেছি, ফাই টু এর ডিরেকশন কোন দিকে কেউ বলতে পারবে? অ্যালং দিস এক্স, অ্যালং দিস ওয়াই, অ্যালং দিস জেড, কে বলবে? ফাই টু এর মানে এরিয়া ডিরেকশন কত, মানে এরিয়া ডিরেকশন কত এখানে, ডিরেকশন কত? area negative y axis নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, তার মানে মাইনাস জে ক্যাপ, তাই তো? minus হ্যাঁ minus আই ডট জে এর ভ্যালু কত হয়? 0 ফাই থ্রি কোথায় ধরেছি? ফাই থ্রি ধরেছি এটা, ফাই থ্রি ইকুয়ালস টু ই ডট এ, দ্যাট ইজ ইকুয়ালস টু ই নট আই ক্যাপ ডট কি হবে? স্যার ওটা কি প্লাস কে ক্যাপ হবে? প্লাস কে ক্যাপ ধরতে পারি, তাহলে বেসিক্যালি এ ইন্টু প্লাস কে ক্যাপ, এটা ফ্রন্টের ডিরেকশন, এটাকে জেড ডিরেকশন ধরছি, এইটাকে আমার মুখের দিকটাকে অফ পেজের এই ডিরেকশনটাকে প্লাস কে ধরি, তাহলে এখান থেকে আই ডট কে কি হয়? 0 আই ফোর ই ডট এ, স্যার ওটা আই হবে এরিয়া যেটা পজিটিভ এক্স অ্যাক্সিস কোনটা? মানে আপনি 5 4 যেটা আপনি মানে এরিয়া যেটা হবে ওটা পজিটিভ এক্স অ্যাক্সিস তো ওটা আই হবে তাই তো আই হবে, তাই তো অ্যালং দিস ডিরেকশনে ধরেছি, তাহলে এরিয়াটা কি পজিটিভ এক্স অ্যাক্সিসে আই হবে, তাহলে ইকুয়ালস টু ই নট, হ্যাঁ তাহলে ফাইভ ফাইভ ইজ ইকুয়ালস টু ই ডট এ, এক্সেলেন্ট, ই নট আই ডট ফাইভ ফাইভ উপর দিকে ধরেছি, উপরের দিকে ধরলে কি হবে? প্লাস প্লাস জে জে ই নট, সরি এটা কি হবে? জিরো হবে নাকি? হ্যাঁ 0 হবে অ্যান্ড সিক্স ইকুয়ালস টু কি হবে? ই ডট এ which is equals to e naught I dot 0 হবে মাইনাস এ কে হবে, তাই না? প্লাস কে ক্যাপ তাহলে ইকুয়ালস টু, তাহলে টোটাল ফাই ইকুয়ালস টু কি হবে? ফাই ওয়ান প্লাস ফাই টু প্লাস ডট 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 ফাই সিক্স, তাই তো? দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস ই নট এ প্লাস ই নট এ, দ্যাট ইজ ইকুয়ালস টু কি হবে? জিরো। তাহলে ফিল্ডে, হ্যাঁ এই দেখো এখানে একটা মজার জিনিস দেখো, এই যে এরিয়াটা, এই যে কিউবটা কোনো চার্জকে এনক্লোজড করেনি, করেছে কি? না স্যার কোনো চার্জকে যদি এনক্লোজ না করে তাহলে ফ্লাক্স থ্রু দিস সারফেস উইল বি জিরো, ফ্লাক্স থ্রু দিস সারফেস উইল বি টোটাল ফ্লাক্স থ্রু দিস ক্লোজড সারফেস, through this closed surface, not open surface, through this closed surface will be zero. Okay? প্রত্যেকটা সারফেসের মধ্যে দিয়ে কিন্তু ইন্ডিভিজুয়াল সারফেসের মধ্যে দিয়ে কিন্তু ফ্লাক্স আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার স্যার ওই লাইনটা কি বলেন ফ্লাক্স থ্রু দ্য হোল সারফেস Whole surface, complete surface will be zero. If this surface, this closed surface does not enclose any charge, then flux through the total surface will be zero. 0 Flux through a spherical surface due to a point charge at the center of the sphere. At the center of the sphere. তাহলে আমরা একটা স্ফিয়ার ড্র করে দিচ্ছি, বাকিটা তোমরা করবে। এরকম একটা স্ফিয়ার রয়েছে, তাই তো? এর সেন্টারে কি রয়েছে? একটা চার্জ রয়েছে, দেখতে পাচ্ছ? তো সেন্টারে যদি এই চার্জটা থাকে, এই চার্জের জন্য আমাকে কি করতে হবে? ফ্লাক্সের ভ্যালু বের করতে হবে এই স্ফিয়ারের, তো এই স্ফিয়ারের টোটাল সারফেসের মধ্যে দিয়ে কতটা ফ্লাক্স বের হচ্ছে সেটা ক্যালকুলেট করতে হবে। ভাবো একটু কি করা যায়। ফার্স্ট অফ অল সারফেসটা কোথায় আছে দেখে নেবো, এই যে সারফেসটা স্ফিয়ারের জন্য সারফেসটা কোথায় আছে, কতটা ডিস্টেন্স দূরে আছে? অফকোর্স আর ডিস্টেন্স দূরে আছে, তাই তো? এই সারফেসটা কতটা ডিস্টেন্স দূরে আছে? আর ডিস্টেন্স দূরে আছে, এম আই কারেক্ট? ইয়েস স্যার আচ্ছা, এখান থেকে চার্জ থেকে অলওয়েজ কি বলেছিলাম আমরা, ফ্লাক্স যখন ক্যালকুলেট করেছিলাম এইগুলোকে লাইন্স অফ ফোর্স হিসেবে ফিল্ড অ্যাজ ইফ এইভাবে নর্মালি পারপেন্ডিকুলারলি বের হয়, তাই তো? অলওয়েজ ফিল্ড কিরকম বের হয় আর লাইন্স অফ ফোর্স কিভাবে বের হয়?
চার্জ থেকে নরমালি। হ্যাঁ তাহলে এইভাবে ধরতে পারি আমার ফ্লাক্স বের হচ্ছে, কারেক্ট? হ্যাঁ এবার আমি এই ফিল্ডের ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবো। কোথায় ক্যালকুলেট করবো? ফিল্ডের ভ্যালুটা আমার এই সারফেসে কত আছে সেটা ক্যালকুলেট করলেই হয়ে যাবে, তাই না? এই সারফেসে ফিল্ডের ইন্টেন্সিটি কত সেটা আমাকে জানতে হবে, তাই না? ইয়েস আর এইখানে একটা সারফেস যদি স্মল সারফেস ধরে নিই, তার ইন্টিগ্রেট করে দিলে আমি পুরো সারফেসটা পেয়ে যাবো, তাই না? হ্যাঁ তাহলে আমি এখানে একটা স্মল সারফেস ধরে নেবো, এরকম একটা সারফেস ধরে নিতে পারি। আচ্ছা, এই যে এটা যদি সারফেস আমি কনসিডার করি, তাহলে এই সারফেসের ডাইরেকশন অথবা এইখানে ধরো, এই পয়েন্টটাই ধরো, এখানে যদি আমি সারফেসটা কনসিডার করি, এই সারফেসের ডাইরেকশন কি হবে? আউটওয়ার্ড ডাইরেকশন অ্যালং দিস, তাই না? এটা যদি ডিএ হয়, তাহলে এর এরিয়া, এর ডাইরেকশন কি হবে? আউটওয়ার্ড নরমাল। এখান থেকে যে ইলেকট্রিক ফিল্ড বেরোবে অর লাইনস অফ ফোর্স হবে, সেটাও কি হবে? পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, তাই না? হ্যাঁ কারেন্টটা সেন্টারে আছে, সেন্টার থেকে অলওয়েজ কি হবে? নরমালি বেরোবে। তাহলে এটা কি নরমালি কাট করবে? এটাকে এই পয়েন্টটা কি করবে? নরমালি কাট করবে। ইয়েস অর নো? তাহলে এখানে ইয়েস এইটাও যদি ধরি, তাহলে এটাও দেখবে অ্যালং দিস ডিরেকশন। এই পয়েন্টটাও যদি ধরি, এটাকেও তো নরমালি কাট করবে। এর ডিরেকশন আর এর ডিরেকশন কি হবে? সেম হবে। আছে প্রবলেম বুঝতে? না বাট আপনি যেটা করছি হ্যাঁ, যে বলো বলো। এক্স এর কখনোই ইন্টিগ্রেট করতে হবে না, এই পার্টটা আপনি না বলে দিলে আমার ঠিক আসে না, আমার এটাই সমস্যা। এবার দেখো, আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ভ্যালু বের করে নিতে পারবো। হ্যাঁ দ্য ইলেকট্রিক ফিল্ড at the surface, that means r equals to r of the sphere, তাই তো? E is equals to যদি লিখি, তাহলে কি হবে? এর ভ্যালু কত হবে? কে বলবে? কে বলবে? কিউ চার্জের জন্য r ডিস্টেন্স দূরে ফিল্ডের ভ্যালু কত হয়? What is the value of field at a distance r from the charge? সব ভুলে গেছো। কে কিউ বাই আর স্কয়ার হয় না? হ্যাঁ স্যার তাহলে এখানে r এর ভ্যালুটা কত? r ইকুয়ালস টু r তো। তাহলে এখান থেকে লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট। এইগুলো ভুললে হবে কি করে? r স্কয়ার। তাহলে আমরা ফিল্ডের ভ্যালুটা পেয়ে গেলাম। লেট আস কনসিডার a small surface on the surface of the sphere. Direction এটাকে লিখতে পারি E perpendicular to the surface of the sphere, লিখতে পারি। এর ডিরেকশনটা কি? পারপেন্ডিকুলার টু দ্য সারফেস অফ দ্য স্ফিয়ার, কারেক্ট? হ্যাঁ Perpendicular to the surface of the sphere. So we can write E and dA are along the same line, that is theta equals to 0 degree, correct? The flux ইয়েস the surface dA is d phi must be equals to E dot dA, am I correct? That is equals to
আচ্ছা, আমি যে এই যে সারফেস গুলো ধরেছি প্রত্যেকটাই এই পয়েন্ট থেকে ইকুই ডিস্টেন্স দূরে, এম আই কারেক্ট? স্ফিয়ারের সারফেসে ধরেছি তো, তাহলে এই পয়েন্ট থেকে ইকুই ডিস্টেন্স বলতে পারি? যদি ইকুই ডিস্টেন্স হয় তাহলে প্রত্যেকটা সারফেসেই আমার কি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ইকুয়াল, তাই না? হ্যাঁ স্যার। কারণ এই চার্জটা কোথায় আছে, সেন্টারে আছে। তাহলে এখান থেকে যদি দেখি তাহলে ফিল্ড, তাহলে ফ্লাক্স টু the whole surface, phi equals to equal integration of d phi, that is integration of e dA, that is equals to এটা constant quantity, কারণ কি দেখলাম এখানে সবগুলো পয়েন্টেই আমার ফিল্ডের ভ্যালুটা সেম হবে, বিকজ কিউ থেকে সেম ডিস্টেন্স হবে। তাহলে আমি এটাকে dA করি। আচ্ছা, স্ফিয়ারের সারফেস, টোটাল সারফেস কত হয় স্ফিয়ারের? স্যার আমার 4/r²। তো e ইন্টু 4 pi r square, কারেক্ট? হ্যাঁ যে ফ্লাক্সটা পেলাম তাহলে ইকুয়ালস টু 4 pi r² আচ্ছা, ইটা কি আমরা ভ্যালু পুট করতে পারি? q বাই r²। তাহলে যে ফ্লাক্সটা পেলাম সেটা কত? q বাই এপসাইলন নট। এটা এরিয়ার উপরে ডিপেন্ড করলো কি? এই যে ফ্লাক্সটা এরিয়ার উপরে ডিপেন্ড করেছে কি? না the amount of flux to the surface of the sphere does not depends on the area of sphere. It depends only on the charge enclosed by the sphere. তাই না? এখানে দেখো চার্জটাকে এনক্লোজ করেছে তো, চার্জটা কি স্ফিয়ারের মধ্যে আছে তো? ইনিশিয়াল কেসে এখানে কি ছিল? চার্জ ছিল না, তাই এখানে ফ্লাক্সের ভ্যালু, টোটাল ফ্লাক্সের ভ্যালু কত হয়েছে? 0, কারেক্ট? এই যে সারফেসটাই, এই যে 3D সারফেসটা ক্লোজ সারফেস কোনো চার্জকেই এনক্লোজ করেনি, তাই এর মধ্যে দিয়ে ফ্লাক্সের ভ্যালু কত হয়েছে? 0। এখানে দেখো একটা চার্জকে এনক্লোজ করেছে, এই এনক্লোজ চার্জ করার জন্য তাহলে ফ্লাক্সের ভ্যালু কত হয়েছে? q by epsilon naught. It depends only on the charge enclosed by the surface, correct? So this phi is proportional to q enclosed or inside, means inside, that means inside the sphere. তাহলে q, so phi you can say phi is equal to q inside divided by epsilon. This equation is called Gauss law. এটা আরেকটু বেটার ফর্ম আমরা যাব, ধীরে ধীরে এই আরেকটু বেটার ফর্মের দিকে যাব। তো বেসিক্যালি গস ল কি বলছে? গস ল স্টেট দ্যাট the flux through any closed surface, the flux through any closed surface will be equal to the total charge enclosed by the surface divided by epsilon. The flux through any closed surface will be equal to the charge enclosed by the surface divided by epsilon. This is called Gauss law. তাহলে বেসিক্যালি আমরা এখানে দেখলাম কোন একটা সারফেস যে চার্জকে এনক্লোজ করেছে, দ্যাট ইজ ডিভাইডেড বাই এপসাইলন নট।
তাহলে আমি যদি সারফেসটাকে ফর এক্সাম্পল এনক্লোজড সারফেস, অফকোর্স এটা কি বলেছি, ক্লোজ সারফেস, তাই তো? যে কেসটা পেয়েছি সেটা কার জন্য পেয়েছি, ডিউ টু ক্লোজ সারফেস। এর মধ্যে যদি একটা কিউ চার্জকে এভাবে রেখে দিই, তাহলে এর মধ্যে দিয়ে ফ্লাক্স কত হবে, সবগুলো সারফেসের মধ্যে দিয়ে ফ্লাক্স কত হবে, ইট উইল বি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য এরিয়া। সো ফ্লাক্স উইল বি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য এরিয়া, ইট উইল বি কিউ ইন বাই এপসাইলন। এটাকে যদি আমি এরকম নিতাম, একটা কোণ নিতাম, কোণের টোটাল এরিয়ার মধ্যে দিয়ে যে ফ্লাক্সটা হবে, আমি যদি ভেতরে একটা চার্জকে বসিয়ে দিই, তাহলে আমার দেখার দরকার নেই টোটাল, আমি কিন্তু বলেছি টোটাল সারফেসের মধ্যে দিয়ে, আমি কিন্তু পার্টিকুলার কোনো একটা সারফেস বলিনি, আমি বলছি টোটাল সারফেসের মধ্যে দিয়ে যে ফ্লাক্সটা হবে দ্যাট ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। তুমি যদি বলো স্যার এরকম নেব না, আমি এরকম একটা নেব, আমি যদি এখানে কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি, কিউ ফোর এরকম চার্জ রাখি, তুমি চাইলে এটাকে মাইনাস চার্জও করতে পারো, তাই তো? এইখানে রাখলে কিউ ফাইভ, এখানে রাখলে বেসিক্যালি মাইনাস কিউ সিক্স। তাহলে ফ্লাক্স থ্রু দিস চার্জ থ্রু দিস এরিয়া, ফ্লাক্স টোটাল ফ্লাক্স, এই চার্জের জন্য ফ্লাক্স, এই চার্জের জন্য ফ্লাক্স, সমস্ত এই চার্জের জন্য ফ্লাক্স, এই চার্জের জন্য ফ্লাক্স, এই চার্জের সমস্ত চার্জের জন্য দ্যাট ইজ ফ্লাক্স থ্রু দিস সারফেস এরিয়া মাস্ট বি ইজ ইকুয়ালস টু ইকুয়ালস টু কিউ ইন, ইনসাইডে যে যে চার্জ আছে ডিভাইডেড বাই এপসাইলন। তাহলে ইনসাইডে কে কে চার্জ আছে, কিউ ওয়ান আছে, প্লাস কিউ টু আছে, প্লাস কিউ থ্রি আছে, মাইনাস কিউ টু আছে, ডিভাইডেড বাই এপসাইলন। অফকোর্স এই চার্জের জন্য ফ্লাক্স আমি ক্যালকুলেট করেছি, কিন্তু তার ইম্প্যাক্টটা অ্যাজ ইফ যেন চার্জের জন্য আসবে। তাহলে কতটা ফ্লাক্স হবে, এর মধ্যে দিয়ে টোটাল যে ফ্লাক্সটা হবে সেটা শুধুমাত্র এই এনক্লোজ চার্জ ডিভাইডেড বাই এপসাইলন নট এর উপরে ডিপেন্ড করবে। ফ্লাক্স কিন্তু এর জন্য হচ্ছে, এর মধ্যে দিয়ে ফ্লাক্স যাচ্ছে, এর মধ্যে দিয়ে ফ্লাক্স যাচ্ছে, এর জন্য কি হবে, নেগেটিভ চার্জের জন্য ফ্লাক্সের ডিরেকশন টুয়ার্ডস চার্জ হয়, বাট এই চার্জটা আমার এই এনক্লোজ চার্জের মধ্যে আসবে না। তার মানে বেসিক্যালি এই যে টোটাল ফ্লাক্স সেটা কার কার উপরে ডিপেন্ড করবে, ডিপেন্ড করবে শুধুমাত্র যে চার্জ এনক্লোজড বাই দ্য সারফেস ডিভাইডেড বাই এপসাইলন। তার মানে রিজিয়নে যতই চার্জ থাকে তার মধ্যে ঠিক ততটুকুনি চার্জ নিতে পারবো যেটা এই সারফেসটা এনক্লোজড করবে, কিন্তু ফ্লাক্সটা হবে সমস্ত চার্জের রেজাল্ট্যান্ট ফ্লাক্স। যত রিজিয়নে যত চার্জ থাকবে তার রেজাল্ট্যান্ট ফ্লাক্সটা হবে টোটাল ফ্লাক্স, বাট এই ইকুয়েশনটার যেটা হবে ভ্যালিড হবে কার জন্য, চার্জ এনক্লোজড বাই দ্য সারফেস। বুঝতে পারলাম? এনি ডাউট? No, sir. এনিওয়ান এলস? বাকিরা ঘুমাচ্ছে। না স্যার। গস ল। সো এইখানে আমার চলে আসবে গস ল। গস ল এই কথাটাই বলছে, দ্য নেট ফ্লাক্স থ্রু এ ক্লোজড সারফেস ইজ ইকুয়ালস টু 1 বাই এপসাইলন নট টাইমস দ্য নেট চার্জ এনক্লোজড বাই দ্য সারফেস। তাহলে বেসিক্যালি আমার এইখানে যদি একটা এরকম সারফেস নিই, তাহলে এখান থেকে কিউ ওয়ান যদি চার্জ নিই, কিউ টু চার্জ নিই, কিউ থ্রি চার্জ নিই, তাহলে প্লাস হোক মাইনাস হোক এটা আমার দেখার দরকার নেই, কিউ ফোর, কিউ ফাইভ, কিউ সিক্স অ্যান্ড এক্সেট্রা যদি থাকে, তাহলে আমরা ফাই কি হবে, ফাই ইজ ইকুয়াল টু ফাই। আমার এটা কি ক্লোজড সারফেস, তাহলে আমরা কি করব, ই টোটাল ফ্লাক্স, এটার ডেফিনেশন কি পেয়েছি, ই ডট ডিএস, তাই তো, আর ই ডট ডিএ, ফাইয়ের ডেফিনেশন কি পেয়েছি, ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএ। আমি এটাকে একটা স্মল এরিয়া কনসিডার করব, এখানে ডিএ কনসিডার করব, এর সাথে ফিল্ডের ডিরেকশন ধরে নেব ই, আমি জানি না কি ডিরেকশন আছে কি না আছে ওইসবের মধ্যে আমি জানি না। এবার আমি কোন সারফেসটাকে নেব, এই ক্লোজড সারফেসটাকে। তো এই সারফেসটা ক্লোজ বোঝাতে কি করব, এখানে একটা ক্লোজ লাইন ড্র করব, so that we can understand this integration is taken over this closed surface, not other surface. ওকে, এইটুকুনি বোঝানোর জন্য। ইজ ইকুয়ালস টু কি হবে, কিউ ইনসাইড ডিভাইডেড বাই এপসাইলন নট। তাহলে এখানে কিউ ইনসাইডে কি আছে, কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি বাই এপসাইলন।
কিন্তু এই ফ্লাক্সের মধ্যে কে ঢুকে আছে, কার কার ফ্লাক্স থাকবে, Q1 এর ফ্লাক্স থাকবে, Q2 এর ফ্লাক্স থাকবে, Q3 এর ফ্লাক্স থাকবে, Q4 এর ফ্লাক্স থাকবে, Q5 এর ফ্লাক্স থাকবে। তার মানে এই বেসিক্যালি এই ফ্লাক্সটা কে দেবে, কিসের ফ্লাক্স, উই ক্যান রাইট Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 প্লাস Q5 প্লাস Q6, সমস্তটার ফ্লাক্স মিলিয়ে যে ফ্লাক্সটা হবে দ্যাট ইজ ইকুয়াল টু চার্জ এনক্লোজড বাই দ্য সারফেস ডিভাইডেড বাই এপসাইলন নট। তাহলে প্রত্যেকটা ফ্লাক্সটাকেই আমি কিন্তু কাউন্ট করেছি, এমন নয় যে যে চার্জগুলো বাইরে আছে তার ফ্লাক্সটা আমি কাউন্ট করিনি, এমনটা কিন্তু নয়, সবটার আমি ফ্লাক্স এর মধ্যে দিয়ে কাউন্ট করেছি, বা কাউন্ট করে যেটা পাবো সেটা দেখা যায় এর মধ্যে দিয়ে যে ফ্লাক্স দ্যাট ইজ ইকুয়াল টু Q1 প্লাস Q2, দ্যাট মিন্স চার্জ enclosed by the surface by epsilon naught F equal. ওকে, এই যে সারফেস, যে এনক্লোজ সারফেসটাকে আমরা নিয়েছি, যে ক্লোজ সারফেসটাকে আমরা নিয়েছি, এটাকে আমরা নাম দেবো কি, গসিয়ান। ওকে, কোনো ডাউট আছে? No. কুন্ডু, কুন্ডু আছো? কুন্ডু বসে বসে বন্ধুদের সাথে চ্যাট করছে, তাই তো কুন্ডু? মাইক্রোফোনটা আছে কথা বলার জন্য, মাইক্রোফোনটাকে এরকম চুপ করে বন্ধ করে দিয়ে বসে বসে চ্যাট করো, করো। তোমাদের ইন্টারনেটে যে কি হয় মাঝে মাঝে আমি বুঝি না, মাঝে মাঝেই দেখি সব চলে যাও হঠাৎ হঠাৎ করে। দেবাংশী, এ- এইভাবে যদি চুপ করে বসে থাকো না, তাহলে কিন্তু এর পর দিন থেকে অনলাইনে ক্লাসকে বন্ধ করে দিয়ে আমি সব অফলাইন করে দেবো, রাত 9টার সময় এখানে ডেকে নিয়ে চলে আসবো। স্যার অ্যাকচুয়ালি আমার কালকে একটা এক্সাম আছে। কবে? স্যার কালকে। হ্যাঁ, সো হোয়াট, তুমি এখন পড়ছো তার জন্য? স্যার পড়তে হচ্ছে। তাহলে তুমি ফিজিক্সও বুঝবে আবার এক্সামও পড়বে, পসিবল নয়। স্যার আমি ভেবেছিলাম যে আজকের ক্লাসটা পিডিএফ থেকে দেখে করবো। ওকে, ঠিক আছে। আর হবে না। কন্ডিশনস ফর অ্যাপ্লাইং গসেস ল। আচ্ছা, গসেস ল যে কোনো সারফেসের জন্য, যে কোনো চার্জের জন্য হবে, বাট গসেস ল অ্যাপ্লাই করাটা কোথায় ইজি হবে আমি সেটাই মেন করছি। এমন নয় যে বাকি কন্ডিশনে গস ল অ্যাপ্লাই করা যাবে না, যাবে, বাট ইট উইল বি হার্ড টু ক্যালকুলেট ফর দোজ সিচুয়েশন। সো গসেস ল কোথায় অ্যাপ্লাই করাটা সুবিধা হবে, গসিয়ান সারফেস শুড বি সিমেট্রিক্যাল অ্যাবাউট চার্জ অর চার্জ ডিস্ট্রিবিউশন। তাহলে কার জন্য ক্যালকুলেট করা সুবিধা হবে, যেখানে সারফেসটা ওই চার্জের রেসপেক্টে সিমেট্রিক্যাল। ফর এক্সাম্পল ওইখানে একটা স্ফিয়ার ড্র করেছিলাম, স্ফিয়ারটার চার্জের রেসপেক্টে স্ফিয়ারটা কি সিমেট্রিক্যাল একটা সারফেস দিয়েছিল, যার জন্য আমার খুব ইজিলি ক্যালকুলেট করতে হয়েছিল। বাট যদি অ্যাসিমেট্রিক্যাল হয় তাহলে আমার ওটা ক্যালকুলেট করাটা অনেক ডিফিকাল্ট হবে। The electric field must be symmetrical. That means electric field যদি symmetrical হয় আর constant হয়, equal and constant. বেসিক্যালি ওইখানে যখন ক্যালকুলেট করেছিলাম, দেখো স্ফিয়ার থেকে কিউ চার্জটাকে সেন্টারে নিয়েছিলাম। কেন সেন্টারে নিয়েছিলাম, কারণ যদি সেন্টারে না নিতাম তাহলে প্রত্যেকটা পয়েন্টের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আলাদা হয়ে যেত, তাহলে প্রত্যেকটা সারফেসের জন্য আমাকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে হতো, তাই না? এখানে দেখো, এখানে যখন করেছিলাম, এইটা যদি আমি এই পয়েন্টে বসাতাম তাহলে এই পয়েন্টের জন্য ফিল্ড বের করতে হতো, এই পয়েন্টের জন্য ফিল্ড বের করতে হতো, এই পয়েন্টের জন্য ফিল্ড বের করতে হতো, দ্যাট উইল বি ভেরি ভেরি ডিফিকাল্ট। এই কারণে অ্যাবাউট দ্য চার্জ, তাহলে এই চার্জের রেসপেক্টে যে আমি সারফেসটাকে নেব সেটাকে সিমেট্রিক্যাল নেব, অ্যান্ড চার্জটাকে আমরা
কনস্ট্যান্ট অথবা ফিল্ড, যে ফিল্ডটাকে নেব সেই ফিল্ডটা যেন এর রেসপেক্ট সারফেসের রেসপেক্টে কনস্ট্যান্ট থাকে। তাহলে কনস্ট্যান্ট ফিল্ড থাকলে আমার এটা ক্যালকুলেট করা খুবই ইজি। বুঝতে পারলাম? The angle between E and E must be same for all point of surface। তার মানে এই যে সারফেসটা আমরা নিয়েছিলাম, এখানে দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই ই আর এর মধ্যে কিন্তু অ্যাঙ্গেলটা সেম। এর জন্য যে অ্যাঙ্গেল, এর জন্য সেম অ্যাঙ্গেল, এর জন্য সেম অ্যাঙ্গেল। প্রত্যেকটা সারফেস, এই যে ডি এর সারফেস আর ই এর মধ্যে অ্যাঙ্গেলের ভ্যালুটা কিন্তু সেম রেখেছিলাম, কারণ এটাও ক্যালকুলেশনের সুবিধার জন্য, ইজিলি ক্যালকুলেট করার জন্য। নাহলে বারবার অ্যাঙ্গেল চেঞ্জ করলে আমি তো গসেস ল কেন অ্যাপ্লাই করছি? কারণ আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে চাইছি খুব একটা ইজি মেথডে। সো গসেস ল ইজ দ্য ইজিয়েস্ট মেথড ফর দিস কন্ডিশন। কন্ডিশন কি? কনস্ট্যান্ট চার্জ আর কনস্ট্যান্ট ফিল্ড, সিমেট্রিক্যাল তোমার সারফেস এরিয়া, রাইট? অ্যান্ড এই অ্যাঙ্গেল গুলো যদি ই আর ডি, এই যে ছোট ছোট যে সারফেস এরিয়া আমরা কনসিডার করছি, এদের মধ্যে যদি সেম থাকে তাহলে আমরা ইজিলি ক্যালকুলেট করব। আদারওয়াইজ আমরা যদি কমপ্লিকেটেড মেথড ইউজ করতে হয় তাহলে আমি গসেস ল কেন ইউজ করব? করব না। Gaussian surface must not pass through any point। মানে আমরা যে পয়েন্টে ফিল্ডের ভ্যালুটা করছি সেটা that should be enclosed by the Gaussian surface। So Gaussian surface এর মধ্যে দিয়ে ওই পয়েন্টটাকে, যে পয়েন্টে ফিল্ডের ভ্যালু ক্যালকুলেট করব, that must be enclosed by the Gaussian surface। অ্যাপ্লিকেশন অফ গস ল যদি আমরা দেখি তাহলে একটু কিভাবে ক্যালকুলেট করব একটু দেখা যাক। এখানে একটা কিউ চার্জ রয়েছে। কোথায় রয়েছে কিউ চার্জটা? রয়েছে এই সারফেস এরিয়ার মাঝখানে। এখানে একটা কিউ চার্জ বসিয়ে দিয়েছি। এই কিউ চার্জের জন্য বলেছে ফাইন্ড দ্য ফ্লাক্স ফ্রম দ্য সেমি সিলিন্ডার। মানে এই যে বেসিক্যালি সেমি সিলিন্ডার মানে কি, তুমি এই সারফেসের মাঝখানে একটা চার্জকে বসিয়ে দিয়েছো। তোমাকে বলেছে এই সিলিন্ডারের মধ্যে দিয়ে তোমাকে কি করতে বলেছে? ফ্লাক্সের ভ্যালুটা ক্যালকুলেট করতে বলেছে। কি করে ক্যালকুলেট করতে পারি আমরা এটাকে? যদি ভালো করে ভেবে দেখি, বেসিক্যালি আমার যে এই সারফেসটা, এই সারফেসের কোন একটা পয়েন্টে আমার চার্জটাকে রেখেছে, তাহলে এই চার্জটা কি এনক্লোজ করেছে? এই সারফেসটা কি এই চার্জকে এনক্লোজ করেছে? কে বলবে? এই চার্জটা কি, এই চার্জকে কি সারফেসটা এনক্লোজ করতে পেরেছে? করতে পারেনি, কারণ এই চার্জটা কি সারফেসে আছে। সারফেসে থাকলে কি করে এনক্লোজ করবে? এটা তো ভেতরে নেই, ভেতরে থাকলেও এনক্লোজ করতো। তাহলে এটাকে আমরা কি করব? এটাকে এনক্লোজ করব। কিভাবে এনক্লোজ করব? একটা সিমেট্রিক্যাল সারফেস নিয়ে এনক্লোজ করব, যাতে আমার ক্যালকুলেশনে সুবিধা হয়। তুমি চাইলে স্যার আমি এরকম করে এনক্লোজ করব, করতেই পারো, বাট তাহলে প্রবলেমটা হবে কি, এই সিমেট্রিক্যাল সারফেস, যে সারফেসের ভ্যালুটা পেতে খুব কষ্ট হবে। ঠিক কতটা সারফেস এটাকে এনক্লোজ করছে। তার চেয়ে বরং কি করি, এরকম একটা সিলিন্ডার আছে, আরেকটা সিলিন্ডার নিয়ে নিই, সেম লেন্থের আরেকটা সিলিন্ডার যদি নিয়ে নিই, তাহলে আমি কি বলতে পারবো, এটাকে ইজিলি এনক্লোজ করে দিতে পারবো। সরি, এটাকে ইজিলি এইভাবে এনক্লোজ করে দেবো এইভাবে। তাহলে এই পুরো এরিয়াটা এবার দেখো, এই চার্জটা কি এই পুরো সারফেস দিয়ে এনক্লোজ হয়ে গেছে, তাই না? এর সিমেট্রিক্যাল একটা সারফেসও পেয়ে গেলাম, যার লেন্থ নিয়ে নিয়েছি L/2, এইটুকুনিকে নিয়ে নিলাম L/2, তাই তো? তাহলে এবার এই পুরো সিলিন্ডার দিয়ে এই চার্জটা এনক্লোজড। তাহলে আমি লিখতে পারি ফ্লাক্স থ্রু দ্য cylinder of length L/2 plus L/2 is phi is equals to charge enclosed by the surface divided by epsilon naught। তাহলে the flux through the given surface, তাহলে কি হবে, phi dash equals কি হবে, এটা উপরের সারফেসটা হাফ নিয়েছে, নিচের সারফেসটা তাহলে হাফ যাবে, that is equal to phi/2, that is equal to q/2। টোটাল সারফেসের এরিয়ার মধ্যে দিয়ে যদি আমার ফাই যায়, তাহলে কি হাফ সারফেসের মধ্যে দিয়ে এটা উপরটাকে হাফ করেছি, নিচেরটাকে হাফ করেছি, তাহলে এর মধ্যে দিয়ে হাফটাকে গেছে, উপরেরটা দিয়ে হাফ গেছে, তাহলে নিচেরটার জন্য q/2
2 epsilon naught। একই রকম ভাবে যদি আমি আরেকটা এক্সাম্পল নিই, এই এক্সাম্পলটা যদি নিই, কেউ পড়ো, এর জন্য কি হবে? স্যার বডি স্যার বলো। সেটা কি হলো না ফিল? হলো হতে পারে, সলিডও হতে পারে, তাতে কি কি এসে যায়? স্যার এরকম একটা প্রবলেম ছিল, তো স্যার ওইটা যদি সিমিলারলি উপরে একটা ওই টাইপ অফ তাহলে হেমিস্ফিয়ার আমি ছড়িয়ে দিই। হেমিস্ফিয়ার, এখানে আরেকটা হেমিস্ফিয়ার, হ্যাঁ। তাই তো? এরকম একটা হেমিস্ফিয়ার নিয়ে নেবো, এনক্লোজ করে দিলাম, তাহলে হুম এটা হয়ে যাবে, পুরোটা হয়ে যাবে আমার কি গসিয়ান সারফেস। হুম তাহলে ফ্লাক্স থ্রু দ্য গসিয়ান সারফেস that means sphere is phi is equals to কি হবে? Charge enclosed divided by epsilon naught, or flux to the given hemisphere phi dash must be equals to pi by 2, কারণ half pi equals to কি আছে q by 2 epsilon। এটা যদি 1/4 দিত, এই হেমিস্ফিয়ারটাকে যদি এতটা পুরোটা না দিয়ে 1/4 দিত, তাহলে কি লিখতাম? 1/4 করে দিতাম, তাই না? বুঝতে পারলাম? হ্যাঁ। এটাকে হাফ এদিকে নিতাম, তারপরে এটাকে পুরোটা ক্লোজ করতাম, তাহলে কি হতো? 1/4 হয়ে যেত। বোঝা গেছে? ও মানে অবজেক্টের ক্ষেত্রে তারও হাফ। তাহলে আমাকে এমন ভাবে সেই সারফেসটাকে নিতে হবে যাতে এই সারফেসটা আমার পুরো চার্জটাকে এনক্লোজ করে। যতক্ষণ এনক্লোজ করবে ততক্ষণ আমি এই ইকুয়েশনটা পুট করতে পারবো না, তাই না? আচ্ছা। হুম। তাহলে ফর এক্সাম্পল এইটা, এটার জন্য আমরা কি ধরনের সারফেস নিতে পারি একটু ভেবে দেখো। এইটাকে বলেছে a/2 ডিস্টেন্স রয়েছে, এই ডিস্টেন্সটা বলেছে a/2, ঠিক আছে? এই যে সারফেস থেকে এই সারফেস থেকে a/2 ডিস্টেন্সে একটা চার্জ রয়েছে, তাহলে এই চার্জটা জন্য আমরা ফ্লাক্স, এই প্লেটের মধ্যে দিয়ে কতটা ফ্লাক্স যাবে আমরা ক্যালকুলেট করবো। তার মানে এর মধ্যে দিয়ে এইভাবে ফ্লাক্স বেরোবে, তাই না? স্যার ওরকম হয় না যে ওই a/2 এর একটু উপরে আরেকটা প্যারালালি ওরকম একটা a ইনটু a প্লেট রাখলে? হ্যাঁ, তুমি আরেকটা প্লেট এখানে রাখতেই পারো, তাহলে বেসিক্যালি তুমি এইখানে আরেকটা প্লেট রাখবে হুম। তোমার। হবে স্যার? হ্যাঁ, তুমি ভাবতেই পারো যে এরকম একটা প্লেট রেখেছে, তাই তো? হুম। এবার তুমি যদি এরকম একটা প্লেট রাখো, তোমার সুবিধাটা কোথায়? এই চার্জ কি এনক্লোজ করেছে? চার্জ কি ক্লোজ সারফেসের মধ্যে আছে? এটা ওপেন সারফেস, এটা ওপেন সারফেস, ও হ্যাঁ বুঝেছি। তাহলে তুমি করবে এটা কি? তাহলে তুমি কি করতে পারো? তুমি বলছো এখান থেকে চার্জ, এখান থেকে কিউ ডিস্টেন্স দূরে একটা সারফেস রয়েছে, তুমি এর কিউ ডিস্টেন্স উপরে একটা সিমেট্রিক্যাল সারফেস নিয়ে নিলে, বাট চার্জটা কি তুমি এনক্লোজ করতে পেরেছো? না। তাহলে তাহলে তোমাকে তো চার্জকে এনক্লোজ করতে হবে। গসলা বের করতে গেলে কি চার্জকে এনক্লোজ করতে হবে ফার্স্ট অফ অল। হুম। তাহলে কি করে করতে পারি চার্জটাকে এনক্লোজ? এটাকে এনক্লোজ করে দাও না। ও মানে একটু কিউবার। নিতে পারি এরকম। তাহলে হ্যাঁ। এটা এরিয়া এ, এটা যদি এরিয়া এ হয়, এটার এরিয়াও এ, এটার এরিয়াও এ, এটার এরিয়া এ, ব্যাক সাইড এ, ফ্রন্ট সাইড এ, করতে পারি এটা। তাহলে আচ্ছা। ফ্লাক্স থ্রু দ্য গসিয়ান সারফেস তাহলে ফাই ইকুয়ালস টু কি হবে? কিউ বাই এপসাইলন নট লিখতে পারি। হ্যাঁ। এখানে টোটাল কটা সারফেস আর এসছে? ছটা। 6টা। ফ্লাক্স থ্রু দ্য গিভেন সারফেস
তাহলে কি হবে, আই ড্যাশ ইকুয়াল টু কি পাবো, 5/6, তাই না? এই ফ্লাক্সটা কজন শেয়ার করছে, 6টা সারফেস শেয়ার করছে, তাই না? তাই না? এখান থেকে যাচ্ছে, এখান থেকে যাচ্ছে, এখান থেকে যাচ্ছে, উপরে যাচ্ছে, সবগুলোই তো শেয়ার করছে, তাই না? এই ফ্লাক্সটা কে শেয়ার করছে, 6টা সারফেস শেয়ার করছে, ইকুয়ালি শেয়ার করবে, কারণ প্রত্যেকটা ইকুয়াল সারফেস, তাই না? হ্যাঁ। তাহলে কি হবে, বেসিক্যালি কিউ বাই হুম। এটুকুনি বোঝা গেছে কি? হ্যাঁ স্যার, স্যার একবার জাস্ট সিলিন্ডার স্টুডেন্টের কাছে যাবেন এইখানটা। আহ, আচ্ছা আচ্ছা বুঝেছি। এই চার্জটা কি কে শেয়ার করছে, উপরেরটা দিয়েও তো যা যাবে, নিচটা দিয়েও তাই যাবে, তাই না? হুম। উপরের সারফেসটা দিয়ে যা ফ্লাক্স যাবে, নিচের সারফেসটা দিয়ে সেম ফ্লাক্স যাবে, তাই এখানে হাফ হাফ করে দিতে পেরেছি। কিন্তু এখানে কি হাফ করতে পারবো কি, তা নয় তো, কারণ এই না, চার্জটা কি এই দুটো সারফেস আমাকে ইনক্লোজ করতে পেরেছি কি, পারেনি তো। পারেন। এই চার্জটাকে যদি ইয়ে করতে হয়, ইনক্লোজ করতে হয়, তাহলে আমার এইরকম সিমেট্রিক্যাল 6টা কি লাগবে, সারফেস লাগবে, তাই না? হুম। সিমেট্রিক্যাল নিয়েছি কেন, কারণ গস ল সিমেট্রিক্যাল সারফেসের জন্য ইজিলি ক্যালকুলেট করা যায়। এবার তুমি অ্যাসিমেট্রিক্যাল নিতে পারতে, তাহলে অ্যাসিমেট্রিক্যাল নিতে গেলে তোমাকে কি প্রত্যেকটা সারফেসের জন্য আলাদা করে ক্যালকুলেট করতে হবে। হুম। আচ্ছা। তাহলে সিমিলার সারফেস আমি নিয়ে নিলাম, কি সিমিলার সারফেস 6টা নিয়ে নিয়েছি, তাই না? 6টা দিলে দেখলে এনক্লোজ করতে পারলো, তাহলে 6টার জন্য আমার কি হবে, কিউ বাই এপসাইলন 6 এপসাইলন নট হয়ে যাবে। হ্যাঁ। এটার জন্য কি হবে, এটার জন্য ফ্লাক্সের ভ্যালু কি হবে, স্যার এটাও তো একই হচ্ছে। কি হবে, I equals to, কিউ বাই 6 বাই 12। কেন 6 কেন হবে, ফ্লাক্স থ্রু ইচ সাইড অফ দ্য কিউব, ওকে 5, তাহলে 5 ইজ ইকুয়ালস টু কি হবে, 5 ড্যাশ ইকুয়ালস টু, সরি 5/6, তাই তো, হ্যাঁ। দ্যাট ইজ ইকুয়ালস টু কিউ বাই 6 এপসাইলন। আচ্ছা, এই প্রবলেমটাই সেম প্রবলেম বাকিরা যদি বুঝতে না পারো, বারবার বলছি বলতে পারো, বলার মধ্যে কোনো খারাপ লাগা নেই, এর মধ্যে এমন কিছু বাহাদুরি নেই যে তোমাকে পারতেই হবে, এমন কেউ তোমাকে বলে দেয়নি যে তুমি না পারলে গোটা জগৎ সংসার তোমার জন্য অন্ধকার হয়ে যাবে। কিন্তু যদি এই কমিউনিকেট গুলো না করো, যদি বোঝার চেষ্টা না করো, তাহলে কোনোদিনই বুঝতে পারবে না। এরকম একটা কিউব রয়েছে, এবার আমি চার্জটাকে যদি এইখানে বসাতাম অন ওয়ান এজ অফ দ্য কিউব, স্যার তাহলে ওরকম অনেকটা আইডেন্টি ওই পাশে লাগিয়ে এখানে আরেকটা তাহলে কিউব বসাতে হতো, ওর ওই রকমই দেখতে দিয়ে আমি তাই মানে তো, এখানে টোটাল। আরেকটা আমার কিউব এখানে বসাতে হতো, তাই তো। হ্যাঁ। তাহলে এখানে একটা কিউব বসালাম, কিন্তু এই চার্জটা কি ঢাকতে পারলাম পুরোপুরি, উপরের পার্টটা কি আমি ঢাকতে পেরেছি, কোন উপরে পার্টটাকে, আর বসবে। তাহলে উপরে কি করতে হবে, আমাকে আরেকটা বসাতে হবে উপরে এইখানটা, একটা ব্লক বসাতে হবে তাহলে তবে। এইখানে একটা ব্লক বসাতে হবে, তাই তো। হ্যাঁ। তাহলে ওই এখানে এরকম করে আরেকটা ব্লক বসাতে হবে, আবার এইখানেও তো আরেকটা ব্লক বসাতে হবে, তাই না। সাউন্ডের মাথায় একটা বসাতে হবে। তাহলে এর এর মাথার উপরে একটা ব্লক বসাতে হবে, এর মাথার উপরে একটা ব্লক বসাতে হবে, আমি কারেক্ট। হুম। তাহলে হ্যাঁ। টোটাল কটা ব্লক লাগবে, এটা তিনটে। 3টে কেন লাগবে, একটা ও, দুটো, এর মাথায় একটা ব্লক বসাতে হবে, এর মাথায় একটা ব্লক বসাতে হবে, তাই না। হ্যাঁ। তাহলে টোটাল নাম্বার অফ, তাহলে টোটাল নাম্বার অফ কিউব কি হবে, 4, Four number of required. 4, তাহলে 5 ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট ফর 4 কিউব, তাই তো। হ্যাঁ। তাহলে 5 ইজ ইকুয়াল টু কিউ বাই 4 এপসাইলন নট ফর ইচ, কি হবে, কিউব, কারেক্ট। Yes. এবার যদি সারফেসের জন্য বলে, তাহলে প্রত্যেকটা সারফেসের জন্য আমি কি করব, ফ্লাক্স ক্যালকুলেট করতে হবে আমাকে, বুঝতে পারলাম।
আচ্ছা, তখন তো ওটাকে আমি চারটে কিউব থেকে কোনো একটা পুরো হোল একটা বড় কিউব ধরে করবো। এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে এবার ঠিক আছে। এবার আমি যদি এরকম নিয়ে নিয়ে কর্নারে বসাতাম, এই চার্জটাকে যদি কর্নারে বসাতাম, অথবা এই কর্নারটার থেকে আমি বেটার এই কর্নারে বসাবো। আমি চার্জটাকে এই কর্নারে ধরে নিচ্ছি, এই কর্নারে আমি বসাবো না, কারণ ছবি আঁকতে প্রবলেম হয়। চার্জটাকে ধরে নাও, এই কর্নারে বসিয়েছি, তাই তো? এখানে চার্জ বসিয়েছি। তাহলে কি করে করবে? এই পার্টটা ঢাকার জন্য একটা কিউব নিতে হবে, তাই তো? এর পেছনে আরেকটা কিউব নিতে হবে, এর সামনে আরেকটা নিতে হবে, এর সামনে আরেকটা নিতে হবে, তাই তো? না স্যার, বুঝলাম না, পাশে তো একটা বসাবো, তারপরে এখানে কি একটা করছি? বসাতে হবে, তাই তো? হ্যাঁ, পাশে একটা বসালাম, দিয়ে পাশে যদি তুমি বসাও, তাহলে তোমার এই পাশের কোনটুকুনি হলো? তোমার এই এই বেসিক্যালি তোমার এরকম, এটা তো একটা স্ফিয়ার, তাই না? তাহলে তুমি যদি এইটুকুনিকে ব্লক করে দিয়েছো, এবার এইটুকুনিকে ব্লক করেছো, এবার তোমাকে উপরে আরেকটা বসাতে হবে, উপরে আরেকটা বসাতে, এবার এটা তো উপরেও আছে, তাই না? ভালো করে চারটে যদি কিউব বসাও এরকম, তাহলে হাফ তোমার ব্লক হলো, তাই না? আবার সামনে দুটো বসতে তার উপরে দুটো চড়াতে হবে। তার উপরে এই এর উপরে বসাতে হবে, এর উপরে বসাবে, তাহলে তোমার কটা বসাতে হবে টোটাল? 8খানা। স্যার, 1 2 3 4, তাই না? এক এক দুই দুই হ্যাঁ, হ্যাঁ। তিন চার এর টপেও তো না, আবার চারটে বসাতে হবে, তাই না? তবেই তো এনক্লোজড হবে। না, আমি ভাবছি যে কিউবটা আপনি এঁকেছেন আর তার পাশের কিউবটা ওর সামনে আমি দুটো রাখবো, তার উপর আমি আবার দুটো চড়াবো। হ্যাঁ, তাহলে তাহলে করতে হবে, টোটাল 8টা হবে না? তাহলে এইটাকে, এই পার্টটাকে যদি ব্লক করতে হয়, তাহলে এটাকে নিতে হবে, এটাকে নিতে হবে, পেছনের পার্টটাও তো ব্লক করতে হবে, এটা তো কর্নারে আছে, তাহলে ব্যাক হ্যাঁ সাইডটাও স্যার, ব্লক করতে হবে না? তাহলে ব্যাক হ্যাঁ সাইডে স্যার, এইখানে একটা বসাতে হবে না? হ্যাঁ স্যার, আটটা আমি বুঝেছি, আমি তার মানে বুঝেছি। একটা দুটো তিনটে চারটে, একটা এর উপরে বসাতে হবে, এর উপরে বসাতে হবে, এর উপরে বসাতে হবে, এর উপরে বসাতে হবে। এটা কিন্তু কোণায় আছে। তাহলে তুমি বেসিক্যালি বাড়িতে একটা যে কোনো কিউব নাও, কিউবের সাইডে একটা বল, ছোট্ট একটা মানে ছোট্ট কিছু একটা যদি গোল মতো কিছু থাকে, পুট করো, এটাকে যদি ইনক্লোজ করতে হয় তাহলে দেখবে কটা কিউব লাগে। ফর এক্সাম্পল তুমি চারটে বই নেবে, পরপর বইটাকে সাজাবে, চারটে বই একই রকম দেখতে, এর মাঝখানে একটা তুমি কিউব বসিয়ে দাও, কিউবটাকে কর্নারে রাখবে, এবার দেখবে ওপর থেকে আরো চারটে যদি ওরকম কিউব নাও, তাহলেই বেসিক্যালি ওই বলটা ঢাকবে, প্রোভাইডেড এই বলের সাইজ কিউবের থেকে ছোট, তাই না? তাহলে আমাকে বেসিক্যালি এই চার্জে কি কি করতে হবে? ঢাকতে হবে। তাহলে নাম্বার অফ কিউব রিকোয়ার্স টু এনক্লোজ দ্য চার্জ, সো নাম্বার অফ কিউব required to enclose the charge is equals to, so flux through each cube, sorry, flux through 8 cube is equals to q by epsilon naught, flux through 1 cube equals to q by 8 epsilon naught, flux through each surface, এক একটা কিউবে কটা করে সারফেস আছে? 6, তাহলে 8 স্যার into 6টা করে 6, 48। কিন্তু স্যার আগেরটার ক্ষেত্রে তো আমরা তো 4 দিয়েই করে দিলাম। কোথায় ছিল এটা? এইখানে ছিল। তাহলে এইটা, এই আর একটা কিউব দিলেই তো এই পুরোটা ঢেকে গেল, তাই না? এই সাইডটা পুরোটাই তো ঢেকে গেল, এই পার্টটা তো ঢেকে দিল, এই পার্টটা ঢেকে দিল, ফ্রন্ট সাইডটা এই এই হাফটা ঢেকে দিল, ব্যাক সাইডটা এই হাফটা ঢেকে দিল। আচ্ছা, টপটা ঢাকার জন্য কি লাগলো? টপটা ঢাকার জন্য আবার আমার দুটো লাগলো, তাই না? হ্যাঁ, কিন্তু এইখানে তো এইখানে যদি এই কিউবটা বসাও, এইখানে ভালো করে বোঝার চেষ্টা করে, এই পেছনের কিউবটা যদি এখানে বসাই, তাহলে সামনের স্পিয়ারটাকে কে ঢাকবে? সামনের পাটটাকে ঢাকার মধ্যে কোনো কেউ আছে কি? আমি না, যদি এখানে বসাই, সামনের কে ঢাকবে? পেছনেরটা তো নয়, এই কিউবটা ঢেকে দিল, এটা নয় পেছনের দিকটা ঢেকে দিল, সামনের পাটটা কে ঢাকবে? ও, আরো ব্লক চাই।
আরো ব্লক চাই দুটো, সামনের পার্টটাকে ঢাকার জন্য দুটো ব্লক চাই। এবার সামনেটাও ঢেকে গেল, উপরের পার্টটা ঢাকার জন্য কি হবে? আর এর উপরে দুটো ব্লক চাই, সামনের ব্লকে হ্যাঁ দুটো ব্লক চাই। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। যদি বুঝে থাকো আজকে এই অবধি ক্লাস নেবো, আর করাবো না। নেক্সট দিন আমরা এই যে গসলা করলাম, গসলার অ্যাপ্লিকেশন করে আমরা বেসিক্যালি আজকে ফ্লাক্সের ভ্যালুটাই ক্যালকুলেট করেছি, পরদিন ফিল্ডের ভ্যালুটা ক্যালকুলেট করবো। ঠিক আছে? বাড়িতে গসলাটা খুব ভালো করে পড়বে, গসলার থেকে থ্রু দিয়ে ফ্লাক্সের ভ্যালু কি করে ক্যালকুলেট করতে হয় এই জিনিসটা করবে। এই যতগুলো দিয়েছি মোস্টলি এতগুলো কেসের জন্যই আসে মোস্টলি। যদি আনফরচুনেট না হয় এর থেকে বেশি কেস জেনারেলি থাকবে না কখনোই। ঠিক আছে? তাও একটু একটা বইতে একটু দেখে নিও, যদি এর থেকে এক্সট্রা একটা দুটো কেস থাকে তাহলে এই কেসগুলোতে কি হয় একটু দেখে নিও। হ্যাঁ, কিছু কোশ্চেন থাকলে কোয়ারিজ থাকলে বলবে, বাট গসলাটা ইয়ে করে দিচ্ছি। গসলার অ্যাপ্লিকেশন আমার দেখানো বাকি আছে যে ফিল্ডের ভ্যালুটা কি করে ক্যালকুলেট করতে হয়। বাট কেউ যদি এর পরে বই পড়ে, কোনো একটা স্ট্যান্ডার্ড যে কোনো বই পড়ে, তাহলে আমি গ্যারান্টি দিতে পারি গসলা বুঝতে তার প্রবলেম হবে না। যে কোনো স্ট্যান্ডার্ড বই খুলে যদি স্টাডি করতে শুরু করে, to calculate the field at a point by applying Gauss law। আমি সমস্ত কেসগুলো বলে দিয়েছি। স্ট্রেট লাইনের জন্য ইনফাইনাইট ওয়্যারের জন্য আমরা ক্যালকুলেট করেছি, স্ফিয়ারের জন্য ক্যালকুলেট করেছি, পয়েন্ট চার্জের জন্য ক্যালকুলেট করেছি। মোস্ট অফ দ্য কেস আমরা অলরেডি ক্যালকুলেট করে নিয়েছি, বাট এটাকেই আমরা কি করবো, গস ল অ্যাপ্লাই করে করবো। যে কোনো স্ট্যান্ডার্ড বই যে কেউ ফলো করলে এটা আমি বলতে পারি পারবে। তো আজকে এই অবধি থাকবে, আমি খুব বেশি স্ট্রেস দেবো না, কারণ পিছনের নিউমেরিক্যাল গুলো আচ্ছা এটুকুনি বলার আগে আমি বলে দিই যে পরের দিন যারা ফিজিক্যাল ক্লাস করতে আসবে তাদের জন্য হোমওয়ার্ক গুলো ম্যান্ডেটারি। আমি হোমওয়ার্ক গুলো কিন্তু চেক করবো পরদিন, কিন্তু আমি হোমওয়ার্ক চেক করবো যে হ্যাঁ কপিতে হোমওয়ার্ক গুলো করেছো, দ্যাট ইজ ম্যান্ডেটারি। এটা লেকচার নাম্বার কত? 8 নাকি? হ্যাঁ স্যার। শর্মিষ্ঠা, তুমি কি কালকে এক্সাম দিতে পারবে?